দর্শক, এই মুহূর্তে নিপুণ রায় চৌধুরী কিন্তু সেনাবাহিনীর মাঝে লিফলেট বিতরণ করছেন নির্বাচন বর্জনের দাবিতে। 7 তারিখে আমেরিকা একটা সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্তে শেখ হাসিনার পতন হবে। এরকম আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এক দুইটা বেয়াদব ছেলে পেলে আসবে। এমপি হওয়ার পর আর বোনদের পরিচয় দেন না মমতাজ। সেই ক্ষোভেই মমতাজের প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার 3 সৎ বোন। বাংলাদেশের ব্যাপারে ভারত কি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে? কথাটি বলছি এ কারণেই যে দীর্ঘ সময় ধরে, গত প্রায় 15-16 বছর ধরে ভারত এক ধরনের দৃষ্টিভঙ্গি বেশ খোলামেলাভাবেই প্রকাশ করেছে। সেই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে, বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ যখন থাকে, বাংলাদেশের সরকার প্রধানের ভূমিকায় শেখ হাসিনা যখন থাকে, তখন ভারত নিরাপত্তা বোধ করে, ভারত নিশ্চিন্ত বোধ করে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হিড়িক শুরু হয়েছে জাতীয় পার্টিতে। বিএনপি চাচ্ছে না আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হোক, যার কারণে লিফলেট বিতরণ করছে। অবশেষে সরাসরি সেনাবাহিনীদের হাতে সেই বিএনপি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করলেন। অবশেষে সেনাবাহিনী কি অ্যাকশন নিল? প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি কিন্তু ভিডিও লাস্ট মুহূর্তে অবশ্যই দেখাবো। মূলত প্রিয় দর্শক, আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। অবশেষে নির্বাচন থেকে সরে যাওয়ার হিড়িক পড়েছে জাতীয় পার্টির। কি হতে যাচ্ছে নির্বাচনে? প্রিয় দর্শক, অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কি পোল্টি নিচ্ছে বা ভারত কি বাংলাদেশের পাশ থেকে সরে যাচ্ছে, এমন কিছু তথ্য তুলে ধরেছে ব্যারিস্টার রুমিন ফারহানা, অর্থাৎ বিএনপির একজন টপ লেভেলের নেত্রী। এই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, রাজনীতির সমীকরণ পরিবর্তন হচ্ছে। কেন এই কথাটি বললেন আরও একজন নেতাকর্মী, তার নাম হলো বোরহান মাহমুদ, তার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এবং কি চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে কেন এতটা ক্ষিপ্ত হলেন একজন যুবকের উপরে, ভিডিওটি দেখলেই হয়তো বুঝতে পারবেন। অবশেষে শিল্পী মমতাজ এবং কি এমপি মমতাজ, তার বিরুদ্ধেই লড়ছে তার বোনেরা, প্রতিপক্ষের হয়ে লড়ছে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই রহস্য আছে, বুঝতেই পারছেন। তো মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। অত্যন্ত রহস্যজনক 6টি ভিডিও। আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, সবার কথাগুলো শুনে যাবেন। তো চলুন আর কথা না বাড়ি এক এক করে ভিডিওগুলো দেখে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন নির্বাচনে যা রাজনীতির সমীকরণ পরিবর্তন হচ্ছে, বিষয়টি নিয়ে কি বলতেছে বোরহান মাহমুদ, চলুন তার ভিডিওটি দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ চেঞ্জ হতে শুরু করছে। আজকে 2 তারিখ, আপনি ভিডিও পাবেন 3 তারিখে। আপনি বলতেই পারেন 3 দিন পরে নির্বাচন, কিভাবে এই কথাগুলো বলেন? হ্যাঁ, রাজনৈতিক সমীকরণ বাংলাদেশের পরিবর্তন হইতেছে, চেঞ্জ হইতেছে। এই জিনিসগুলো আপনি নর্মালি বুঝতে পারবেন যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন। তার কথাগুলো বলবো, তার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি কি আসলে দেশকে ভালোবাসেন? আপনি কি আসলে দেশের মানুষকে ভালোবাসেন? আসলে যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে কন্ডিশন, এটার জন্য কি আপনার মন কাঁদে? এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটার জন্য মন কাঁদে? আপনার যদি এটার জন্য মন কাঁদে, আপনি 7 তারিখ পর্যন্ত ওয়েট করবেন না। আপনি চিন্তা করবেন যে 7 তারিখে আমেরিকা একটা সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্তে শেখ হাসিনার পতন হবে, সেনশন আসবে, দুর্ভিক্ষ আসবে, তারপর শেখ হাসিনার পতন হবে। ক্ষতিটা কার হবে ভাই? ক্ষতিটা তো আমার আপনারই হবে, শেখ হাসিনার কিছু হবে না। সে চাইলে একটা সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবে, কিন্তু বাংলাদেশের যে 18 কোটি জনগণ বিপদে পড়বে, এটার জন্য কি একটু চিন্তা করেন আপনি? আপনি বসে আছি যে কখন আমেরিকা একটা স্যাংশন দিবে, সেই স্যাংশনের ফলে হাসিনার পতন হবে, কিন্তু এটা তো আমাদের জন্য অনেক ভয়ঙ্কর একটা পরিণতি আসবে। স্যাংশন যদি আসে আমাদের জন্য, তো আমরা 2 বছর কি সাফার করতে পারবো? আমরা কি 1 বছর সাফার করতে পারবো? আপনি কি আপনার পরিবারকে 6 মাস টানতে পারবেন? বলেন। তাহলে আপনি কেন এখন চুপ আছেন ভাই? কেন চুপ আছেন বলেন? আপনি তো চুপ থাকার কথা না। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করছিল এই যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিলেন, এই দেশটাকে তো পাওয়ার জন্য। আজকে সেই দেশটা, স্বাধীন দেশটাকে অন্য কেউ নিয়ে যাবে। শুধু নামই থাকবে বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্ব কিছু থাকবে না। আপনি কি এটা চান যে আমাদের দেশটা ভুটান এবং সিকিম হয়ে যাক? যদি আপনি চান তাহলে আপনি চুপ থাকেন। আর যদি চুপ না, আপনি যদি বলেন যে না, আমি এগুলা চাই না, বাংলাদেশের গণতন্ত্র থাকবে, মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে, তাহলে আমি মনে করি বিএনপি যেসব আন্দোলনে ডাক দিয়েছে, সেই আন্দোলনে আপনি শরীক হন। জেনে নিয়ে বলতেছি, যদি সব চেষ্টা করার পরেও সব যুদ্ধে যে জয়লাভ করতে হবে তার কোনো কথা নাই। কিছু কিছু যুদ্ধে কিন্তু হারার পরেও কিন্তু ইতিহাসের পাতায় নাম লেখা থাকে, যেমন নবাব সিরাজউদ্দৌলা, আপনারা সবাই জানেন। তাই কি বাংলার মানুষ ভুলে গেছে না? এটা মাথায় রাখবেন, কিছু কিছু যুদ্ধে হারলেও কিন্তু ইতিহাসের পাতায় নাম লেখা থাকে। আপনি যদি এই যুদ্ধে সামিল হইতে পারেন, জানি এই যুদ্ধ অনেক কষ্টের, নিজের সাথে অনেক চ্যালেঞ্জ করতে হয়, আপনি যদি এই যুদ্ধে সামিল হইতে পারেন, তাহলে আপনার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর যারা এই 7 তারিখে নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য কাজ করতেছে, তারা রাষ্ট্রদ্রোহিতা সামিল হবে। যারা এই ভোট কেন্দ্রে যাবেন, মানুষকে ভোট দিতে উৎসাহিত করবেন, তারা রাষ্ট্রদ্রোহিতা সামিল হবে। তাদেরকে একদিন তাদের নামের পাশে বড় করে, যারা নির্বাচন কমিশন দেখতেছেন না, এই যে যারা পুলিশ প্রশাসন বলেন, যারাই শেখ হাসিনাকে সাহায্য করবে, এদের নামের পাশে, এদের কবরের পাশে লেখা থাকবে রাজাকার। জেনুইনলি বলতেছি, এদের বিচার বাংলাদেশে হবে এবং এদের কবরের পাশে লেখা থাকবে রাজাকার। এরা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছিল। আসলে কি আওয়ামী লীগ কি স্বাধীনতার পক্ষের শক্তি? না। স্বাধীনতা মানে কি? আপনাকে আমার প্রশ্ন থাকলো, স্বাধীনতা মানে কি?
স্বাধীনতার মানে কি, এই প্রশ্নটার উত্তর আপনি দিয়ে যাবেন। স্বাধীনতার আসলেই মানে কি? যদি আপনি এই প্রশ্নটার উত্তর দিতে পারেন তাহলে আমি মনে করবো আপনার সৎ সাহস আছে। স্বাধীনতার মানে এইটা আপনারা ভুলে গেছেন, বিকজ লাস্ট 15টা বছর তো আপনার স্বাধীনতা কি এটা তো নাই আপনার কাছে। আপনি কথা বলতে পারেন না, স্বাধীনতার আসল মজাটা আপনি পাইতেছেন না। স্বাধীন কাকে বলে এটার আসল মজা আপনি পাচ্ছেন না, বিকজ আপনার কাছ থেকে এই জিনিসগুলো কেড়ে নেওয়া হয়েছে। এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা আপনার কাছ থেকে এই জিনিসগুলো কেড়ে নিয়ে গেছে। এই জিনিসগুলোর জন্য কথা বলতে হবে, আপনাকে এই মজাটা বোঝাইতে হবে, আপনাকে এখনই সোচ্চার হইতে হবে। আগামী প্রজন্মের জন্য ভালো একটা দেশ আমাদের উপহার দিতে হবে। এই জেনারেশন, আমাদের এই জেনারেশনকে সামনে আসতে হবে। দেখেন আমাদের এই জেনারেশন অনেক অ্যাডভান্স, আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। তো এই জেনারেশনকে সামনে আসতে হবে। ইনশাল্লাহ এই জেনারেশন সামনে আসলে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার হাত থেকে বাংলাদেশ রক্ষা পাবে। আর আপনি যে 7 তারিখের অপেক্ষায় বসে থাকেন, 7 তারিখের পরে যেটা আসবে বাংলাদেশের জন্য অনেক ভয়ঙ্কর পরিণতি। শুনলেন বোরহান মাহমুদের কিছু বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো যে ভারত পোল্টি নিচ্ছে নাকি বাংলাদেশ থেকে এই নির্বাচন নিয়ে। অবশ্যই এই বিষয়টি নিয়ে যাবতীয় বিষয়ে আলোচনা করেছে ব্যারিস্টার রমিন ফারহানা। চলুন তার বক্তব্যটি শুনে আসি। বাংলাদেশের ব্যাপারে ভারত কি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে? কথাটি বলছি এ কারণেই যে দীর্ঘ সময় ধরে, গত প্রায় 15-16 বছর ধরে ভারত এক ধরনের দৃষ্টিভঙ্গি বেশ খোলামেলাভাবেই প্রকাশ করেছে। সেই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে, বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ যখন থাকে, বাংলাদেশের সরকার প্রধানের ভূমিকায় শেখ হাসিনা যখন থাকে, তখন ভারত নিরাপত্তা বোধ করে, ভারত নিশ্চিন্ত বোধ করে এবং ভারত মনে করে তার একজন বন্ধু এই দেশের প্রধান হিসেবে আছে, যেটা তাকে একটা কমফর্ট দেয় যে তার প্রতিবেশী দেশ বা তার নেক্সট ডোর নেইবারে যে সরকারটি আছে তারা মূলত ভারতের বন্ধু এবং ভারতের স্বার্থ রক্ষায় তারা কাজ করবে। এবং এই ধরনের কথা, এই ধরনের বার্তা ভারতীয় সরকার থেকে যেমন বিভিন্ন সময়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা পেয়েছি, একই ধরনের বার্তা কিন্তু যারা বিশ্লেষক আছেন, কলাম লেখক আছেন, বুদ্ধিজীবী আছেন, ভারতে মাটিতে যারা ইন্টারন্যাশনাল নানান পলিসি নিয়ে কাজ করেন, লেখেন, তাদের মতামত দেন, তারাও কিন্তু একই ধরনের বক্তব্য দীর্ঘ সময় ধরে চালু রেখেছেন। এর মধ্যে যে 2-1 জনের নাম খুব স্পষ্টভাবেই বলতে হয়, শ্রীরাধা দত্ত তাদের অন্যতম। আরেকজন সুবীর ভৌমিক, এর বাইরেও অবিনাশ পালিওয়াল সহ আরো বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা আছেন যারা খুব স্পষ্টভাবেই বলেন যে ভারতের স্বার্থ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের চেয়ে ভালো আর কেউ রক্ষা করতে পারে না। সুতরাং নির্বাচনটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে, নির্বাচনটি বাংলাদেশের নিজস্ব পদ্ধতিতে হবে, সাংবিধানিকভাবে যেভাবে বলা আছে সেভাবেই হবে, এই ধরনের কথা বলে তারা অনেক সময় চেষ্টা করেন বিষয়টি এড়িয়ে যাওয়ার। যেই মানে নির্বাচনের যে সংজ্ঞা, মানুষের ইচ্ছার প্রতিফলন হওয়া, ভোটারদের ভোট দেবার সুযোগ তৈরি করে দেওয়া, ভোটারদের তার নিজের প্রতিনিধি নির্বাচন করবার স্বাধীনতা দেওয়া, এই বিষয়গুলো তারা একরকম এড়িয়ে যান। কিন্তু শ্রীরাধা দত্তের একটি ছোট ইন্টারভিউ, 10 মিনিটের একটি ইন্টারভিউ ডয়চে ভ্যালেতে দেয়া হয়েছে, সেই ইন্টারভিউটি নিয়ে আমি কথা বলবো। সেখানে মনে হচ্ছে তারা কিছুটা আগের অবস্থান থেকে যেন সরে এসছেন এবং তারা স্পষ্টতই কিছু কথা বলছেন যে কথাগুলো তারা অতীতে বলেননি। একই ধরনের একটি আভাস আমরা পাই সম্প্রতি টেলিগ্রাফে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টতই বলা হয়েছে যে ভারতের সময় এসছে বাংলাদেশের ব্যাপারে একটি রেড লাইন টানার। এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে শ্রীরাধা দত্তর পরিচয় আমি একটু বলতে চাই। শ্রীরাধা দত্ত বিবেকানন্দ ফাউন্ডেশনে দীর্ঘ সময়ে কাজ করেছেন। বিবেকানন্দ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 2009 সালে এবং তিনি ছিলেন এর ইন্টারন্যাশনাল নেইবারহুড স্টাডিজ সেন্টারের প্রধান বা হেড। এবং অজিত দোভাল, আপনারা নিশ্চয়ই অজিত দোভালের নাম জানেন, তিনি এই ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর ছিলেন। তিনি 2014 থেকে এখন পর্যন্ত বিজেপি সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অজিত দোভাল কাজ করছেন এবং তিনি ভারত সরকারের একজন অতি 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 প্রভাবশালীদের একজন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্র এবং অতিরিক্ত মুখ্য সচিব পি মিশ্রা এই প্রতিষ্ঠানের বা বিবেকানন্দ ফাউন্ডেশনের স্টাফ ছিলেন। সুতরাং বিবেকানন্দ ফাউন্ডেশনের নেইবারহুড পলিসির হেড শ্রীরাধা দত্ত, তিনি যে বিজেপি সরকারের অতি ঘনিষ্ঠ, বিজেপি সরকারের সঙ্গে কাজ করেন, বিজেপি সরকারের পক্ষে কাজ করেন এবং তার বক্তব্য যে তার ব্যক্তিগত মতামত নয়, বরং ভারতে এখন যেই সরকারটি আছে মোটামুটি তার দৃষ্টিভঙ্গি শ্রীরাধা দত্তের কথায় উঠে আসে, সেই ব্যাপারে বলবার কোনো অবকাশ নাই, মানে সেটি ভেরি ক্লিয়ার। বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অস্বীকার করলেও তার বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে তাদের বিভিন্ন রচনায় হিন্দুত্ববাদের একটি বড় প্রভাব আছে। ভারতের স্বনামধন্য ম্যাগাজিন তেহলিকা দাবি করছে এই প্রতিষ্ঠান নরেন্দ্র মোদীর প্রচারণায় ইন্টেলেকচুয়াল ইনপুটস দিয়ে থাকে। সো ইটস ভেরি ক্লিয়ার যে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিবেকানন্দ ফাউন্ডেশন কাজ করে এবং সাধারণভাবে প্রতিষ্ঠিত যে ক্ষমতাসীন দল বিজেপি এবং আরএসএস এর হয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করছে। সেই প্রতিষ্ঠানের যিনি নেইবারহুড পলিসির হেড ছিলেন একসময়, সেই শ্রীরাধা দত্ত যেই ইন্টারভিউটি দিয়েছেন ডয়চে ভ্যালেকে, সেই ইন্টারভিউটি আমি আমার কমেন্টে দিয়ে দেব, আপনারা শুনে নেবেন। সেখানে তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে এখন যেই নির্বাচন হতে যাচ্ছে 2024-এ, সেটা বহুদলীয় গণতন্ত্রের একটা
ইলিউশন তৈরি করে বা একটা বিভ্রম তৈরি করে, যেটা আসলে সত্য নয়। এখানে এই নির্বাচনটি 24-এ যেইটি অনুষ্ঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ সরকার, সেখানে মূলত আওয়ামী লীগের বিপরীতে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী দাঁড়াচ্ছে, কিংবা কিংস পার্টির সদস্যরা দাঁড়াচ্ছে, কিংবা আওয়ামী লীগেরই আরেকটি বি টিম জাতীয় পার্টি তারা দাঁড়াচ্ছে, যেখানে আবার 26টি আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। এবং ইতিমধ্যে শ্রীরাধা এটা বলেননি, এটা আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে ওই 26টির বাইরে জাতীয় পার্টি অন্যান্য যে আসনগুলোতে তাদের প্রার্থী দিয়েছে, প্রায় 280টি আসনের তারা তাদের প্রার্থী দিয়েছে, সেই আসনগুলো থেকে প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে বা তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ তো এই মুহূর্তে নেই, তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। কিন্তু যেই 26টি আসনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টি নির্বাচন করছে, সেই আসনগুলোতে কিন্তু প্রার্থীরা এখনো সরেনি বা প্রার্থীরা নির্বাচন থেকে নিজেদের সরিয়েও নেয়নি। কিন্তু যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে জাতীয় পার্টির যিনি প্রেসিডেন্ট, জাতীয় পার্টির যিনি চালক, সেই জিএম কাদের বলছেন যে এখনো নির্বাচনের কয়েকদিন বাকি আছে, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি, নির্বাচন থেকে সরে দাঁড়াবো কিনা সেটা সময় বলবে। অর্থাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর একটা প্ল্যানও জাতীয় পার্টি আছে। তবে আমার এখানে যে ব্যক্তিগত মত সেটা হচ্ছে জাতীয় পার্টি এই নির্বাচনে থাকলেও যেমন কিছু যায় আসে না, জাতীয় পার্টি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আসলে কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষের কাছে জাতীয় পার্টি আওয়ামী লীগ থেকে আলাদা কিছু নয়। শ্রীরাধা দত্তের কথাতেও কিন্তু এটি স্পষ্ট, আপনারা ওনার ইন্টারভিউ 10 মিনিটের মাত্র একটু শুনে নেবেন, তার কথাতেও এটা খুব স্পষ্ট যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের হয়েই পুরো খেলাটা খেলছে এবং 15 বছর তারা আসলে আওয়ামী লীগেরই একটি বি টিমে পরিণত হয়েছে বা মানে একেবারে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের মতো তাদের কার্যকলাপ। সুতরাং জাতীয় পার্টি থাকা বা না থাকা, জাতীয় পার্টি সরে যাওয়া কিংবা থাকা এই নির্বাচনে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইজ আ ভেরি স্মার্ট পলিটিশিয়ান, শি ইজ আ ড্যাম স্মার্ট পলিটিশিয়ান, এবং তিনি জাতীয় পার্টিকে গোনায় ধরে আসলে 24-এর নির্বাচন সাজান নাই। তিনি তার নিজের দলের স্বতন্ত্র প্রার্থী রেখেছেন এই কারণেই, এবং অনেক চাপ সত্ত্বেও তিনি কোনো আসন থেকেই তার স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করেন নাই। তার কারণ হচ্ছে তিনি জানেন, এক, জাতীয় পার্টির নির্বাচনে থাকা না থাকায় আসলে কিছু যায় আসে না, দুই, জাতীয় পার্টি যদি চলেও যায় শেষ মুহূর্তে তাতেও যাতে কোনো আসন আনকন্টেস্টেড না থাকে। সুতরাং এই নির্বাচনটি মূলত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচন, এবং এটা নিয়ে আসলে সরকারের তরফে কোনো লুকাছাপাও নাই। তারা এখন দুটো জিনিস প্রমাণ করতে চাচ্ছে, যে কোনো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয় নাই, এবং দুই হচ্ছে মানুষ বা ভোটারকে যে করেই হোক ভোট কেন্দ্রে আনতে হবে। সেটা তারা চাপ দিয়ে হোক, ভয়ভীতি দেখিয়ে হোক, ভাতার কার্ড নিয়ে গিয়ে দরিদ্র মানুষদের বাধ্য করা হোক, কিংবা সরকারি যারা চাকরি করছে তাদের এক একজনকে 5 জন করে ভোটার নিয়ে আসতে হবে, পরিবারের 5 জন ভোটারকে কেন্দ্রে আনতে হবে, এই চাপ দিয়ে হোক, যেভাবেই হোক তারা মোটামুটি নির্বাচনটিতে দুটো জিনিস রাখবার চেষ্টা করছে। এক হচ্ছে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতা, সেটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ বনাম স্বতন্ত্র হোক, আওয়ামী লীগ বনাম কিংস হোক, যেটাই হোক একটা প্রতিদ্বন্দ্বিতা, এবং দুই হচ্ছে ভোটার উপস্থিতি। এই দুটোর বাইরে মূলত শেখ হাসিনা আর কোনো ব্যাপার নিয়ে চিন্তিত নন। সুতরাং জিএম কাদের হুমকি ধামকি যাই দেখ না কেন, নির্বাচনের আগে আমরা সরেও যেতে পারি, তাতে শেখ হাসিনার মূলত কিচ্ছু যায় আসে না। উনি যেই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে চান সেগুলো করার লক্ষ্যে উনি কাজ করছেন। তবে ভারতের বিষয় যেটা নিয়ে আমি আলোচনা করছি, শ্রীরাধা দত্তের কথায় খুব স্পষ্ট যে তিনি পরিষ্কারভাবে বলেছেন এটি একটি বহুদলীয় গণতন্ত্রের ইলিউশন বা বিভ্রম তৈরি করবার নির্বাচন। এই নির্বাচন মূলত গণতান্ত্রিক যে স্ট্যান্ডার্ড বা নির্বাচনের যে স্ট্যান্ডার্ড আন্তর্জাতিকভাবে মানা হয় সেটির আশপাশেও কিছু হচ্ছে না, এবং একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন যে 14-18তেও যে নির্বাচন হয়েছে সেটা আসলে কোনো নির্বাচন নয়, মূলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী দলকে মাঠ থেকে হটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সংসদ বা সরকার গঠন করেছে 14 সালে সরকার, এবং 18 সালে যেটা হয়েছে সেটা আগের রাতেই তারা যা করবার করে ফেলেছে, চূড়ান্ত রকম কারচুপির মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে। এই ধরনের কোনো স্বীকারোক্তি, এই ধরনের কোনো কথা কিন্তু ভারত গত 15 বছরে বলে নাই। এখন যখন ভারত থেকে এই ধরনের কথা, এমনকি শ্রীরাধা দত্ত তার বিভিন্ন লেখায় বা সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেটা একরকম সরকারকে ন্যায্যতা দিয়ে তিনি কথা বলেছেন, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি লক্ষ্য করলাম তিনি স্পষ্টভাবে বলেছেন 14-18তে কোনো নির্বাচন হয় না, এবং 24-এ যেটি হচ্ছে সেটি এক ধরনের বিভ্রম বা ইলিউশন তৈরির একটা চেষ্টা। দুটি বক্তব্য আপনারা শুনলেন। মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এখনো কিন্তু 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি ভিডিও এবং কি রহস্যজনক 4টি ভিডিও। তো সবাইকে বলবো সম্পূর্ণ নিউজটি কিন্তু আপনারা আজকে দেখবেন। মাঝখানে বলে দিচ্ছি, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা জাতীয় পার্টি থেকে সবাই সরে দাঁড়াচ্ছে বা ভোট থেকে সরে দাঁড়াচ্ছে, এটা নাকি হিড়িক পড়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে নির্বাচনে কি হতে যাচ্ছে, অবশেষে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক, লন্ডন প্রবাসী। চলুন তার মুখ থেকে কথাগুলো শুনে আসি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হিড়িক শুরু হয়েছে জাতীয় পার্টিতে। আপনারা জানেন জাতীয় পার্টিকে বিশ্বাস করার মতো আমাদের কাছে কোনো সুযোগ নেই। বাংলাদেশের কোনো জনগণ এই পার্টিকে বিশ্বাস করে না, বা তারা যে সত্যিকারে জনগণের স্বার্থে ভোট থেকে ফিরে আসছে তেমনটাও নয়। কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টিতে সারা বাংলাদেশি কম বেশি জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা নিজ উদ্যোগেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করছে। এর একটা প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রেও এমনটা নেই যে বাংলাদেশের
বিরোধী মতের মানুষের সাথে ঐক্যমত পোষণ করে তারা প্রার্থীতা প্রত্যাহার করছে, কিংবা সেই জায়গা থেকে আমাদের যে অনুভূতি সেই অনুভূতিটা তাদের আছে, তাহলে কেন প্রত্যাহার করছে? এখানেই প্রশ্ন যে ফেসিবাদ শেখ হাসিনার অধীনে সুষ্ঠু সুন্দর নির্বাচন যে হয় না, তাদের ঘরের লোকেরা পর্যন্ত তারা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে না। শতবার তাদেরকে মহাজোটের প্রার্থী হিসেবে নিজেদেরকে আখ্যায়িত করলেও, আওয়ামী লীগের মনোনীত সমর্থিত পোস্টারে লেখলেও, জয় বাংলা শেখ হাসিনার ছবি লাগালেও এখন পর্যন্ত জাতীয় পার্টি কোথাও কোনো জায়গায় সঠিকভাবে দাঁড়াতে পারেনি। কিছু সংখ্যক আসন, যেই আসনগুলোতে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড় দিয়েছে, যেমন 22টি আসন বা এই কম বেশি আসন যেগুলো রয়েছে, সেই আসনগুলোতেও আওয়ামী লীগের মুখোমুখি না হলেও চ্যালেঞ্জের মুখে তারা রয়েছেন তাদের ওখানে স্বতন্ত্র প্রার্থীদের। কিন্তু বাকি যে আসনগুলো রয়েছে 286-84 আসন তারা শুরু থেকে বলেছে, সেই আসনগুলোর কোনো একটা সিটেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একজন প্রার্থীর নাম আপনারা বলতে পারবেন না। তাহলে যারা দাঁড়াচ্ছে তাদের পোস্টারিং এর খরচ, মাইকিং এর খরচ, মিটিং এর খরচ, তারা যাওয়া আসার খরচ, সরকার যেভাবে তাদেরকে দেওয়ার কথা বলেছে বা গোপন চুক্তি হয়েছে ঠিকঠাক মতো পাওয়া না পাওয়ার খরচ, এই যে এক ভেজাল শুরু হয়েছে, এর কারণে এই সাম্প্রতিক সময়ে বেশ কিছু জাতীয় পার্টির সদস্যরা তাদের মনোনয়ন প্রত্যাহার করছে বা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। শুরুটা হয়েছিল জনাব ফিরোজ রশিদ সাহেবের কাছ থেকে, ঢাকাতে যার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন এবং একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তিত্ব, কোনো সন্দেহ নাই, আমিও ব্যক্তিগতভাবে তাকে বহু আগ থেকে চিনি জানি। তার মতো একজন ব্যক্তিও যখন ঢাকাতে নির্বাচনে দেখলেন যে আওয়ামী লীগের তার সাথে যে প্রার্থী রয়েছেন মেয়র হানিফ সাহেবের সন্তান, তো সেই জায়গায় আজকের তিনি কিভাবে সেখানে জয়যুক্ত হবেন বা কিভাবে তিনি দাঁড়াবেন, এ বিষয়টা তাকে খুব ভাবিয়ে তুলেছে, বিধায় তিনি সেই জায়গা থেকে সরে এসেছেন। পরবর্তীতে কয়েক জায়গায় আমরা দেখলাম, বরিশালেও দেখলাম, গতকালকে সম্ভবত গাজীপুরের আশেপাশের কোনো একটা সিটে দেখলাম, এবং আমার কাছে তথ্য মতে এখন পর্যন্ত 10 থেকে 12 জনের একটা টিম পূর্ণাঙ্গভাবে, মানে যারা নির্বাচন শুরু করেছিলেন তারা আবার সেই জায়গা থেকে প্রত্যাহার করে বা প্রত্যাখ্যান করে অথবা এখন ক্যাম্পেইন বন্ধ করে সংবাদ সম্মেলন করে বন্ধ করে দিয়েছেন। এবং পাশাপাশি ইতিমধ্যে জানেন ঢাকাতে একজন ভালো জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন যার বেশ ব্যক্তিগত সুনাম রয়েছে, তিনি অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন, সাইফুদ্দিন সাহেব। তিনি গতকালকে নিজে একটা মন্তব্য পর্যন্ত করে বসেছেন যে জাতীয় পার্টির এই নির্বাচনে তার পোস্টারের উপরে আওয়ামী লীগ পোস্টার লাগিয়ে দিচ্ছে, পোস্টার লাগালে পোস্টার থাকে না, এক জায়গায় লাগালে আরেক জায়গায় লাগানো শুরু করলে এখানেটা আবার শেষ হয়ে যায়। এভাবে অভিযোগ করে তিনি বলেছিলেন যে বিএনপি নির্বাচনে না এসে ভালো কাজ করেছে, বিএনপির সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। তাহলে আজকের কি হচ্ছে যে বিএনপি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে, সেই সিদ্ধান্তটা কিন্তু জাতীয় পার্টির কেউ কেউ অনুভব করছেন ইতিমধ্যেই। আমি যেটা মনে করি যে আজকের এই বাংলাদেশের বর্তমানে নির্বাচন ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস এই যারা করেছে তাদের সাথে একটি দল, সেটা হচ্ছে জাতীয় পার্টি। আপনারা দেখেছেন জাতীয় পার্টির জিএম কাদের এখন নাবিশ্বাস উঠে যাচ্ছে, যেই রংপুরে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে এমপি হওয়া যাওয়ার কথা জাতীয় পার্টির, কারণ এটা এরশাদ সাহেবের বাড়ি, এরশাদ সাহেবের সিট, এবং দীর্ঘদিন ধরে আমরা জানি যে জাতীয় পার্টি একটি একেবারে আঞ্চলভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে। সেই জায়গায় রংপুরে তাদের কিন্তু একটা দুর্গ ছিল, কিন্তু আজকে সেখানেও তাকে কিন্তু একজন তৃতীয় লিঙ্গের বোনের কাছে, যদিও সেই তৃতীয় লিঙ্গের বোন যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মেধাবী, যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, মানে তার বক্তব্যের শক্তি এবং তার সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তরের যে পর্ব আমাকে বিমোহিত করেছে। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে ইনক্লুডিং শেখ হাসিনার যত প্রার্থী তার কোনো অংশে এই তৃতীয় লিঙ্গের প্রার্থীটি, আমার এই বোনটি, কোনো অংশে কম নয়। শুনলেন ডক্টর ফয়জুল হক সাহেবের কথা। এবার আমরা 4th নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচন প্রচারণা করতে গিয়ে যুবকের বাধার সম্মুখীন এবং কি ক্ষিপ্ত হয়ে গেলেন এবং যুবক তাকে কি জবাব দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে, যারা হয়তো অনেকেই দেখেছেন, আবার অনেকেই হয়তো দেখেননি। তো যারা দেখেননি মূলত তাদের জন্য ভিডিওটি সংগ্রহ করেছি। চলুন চিত্রনায়িকা মাহিয়া মাহির সেই ভাইরাল ভিডিওটি দেখে আসি। এরকম আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, 1-2টা বেয়াদব ছেলে পেলে আসবে। হ্যাঁ, আপনি কে বলেন তো? সাধারণ জনগণ। আচ্ছা, না আপনি কাকে পছন্দ করেন? হ্যাঁ, আপনি একটা পাবলিসিটি মানুষ, আপনি দেশে এসেছেন, 10টা লোক আপনি দান করবেন, লোকে আপনাকে আপন মনে চিনবে। আপনি কিসের দলে আসবেন? আপনি কিসের জন্য দলে আসবেন? এরকম আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, 1-2টা বেয়াদব ছেলে পেলে আসবে, ওগুলো কোনো সমস্যা না। ওরা তো সামনাসামনি ওই নেতা এসে কথা বলতে পারতেছে না, 1-2টা লোক প্রতিবাদ করার সময় এখন, এটা অন্যায়ের প্রতিবাদ করার সময়, এই অবিচার থেকে বাঁচার সময়। 7 তারিখে সবাই ট্রাক মার্কায় ভোট দিবেন কিনা? আপনাদের সন্তান সাহস করে মাঠে দাঁড়িয়েছে, ওই চৌধুরীকে, ওই জমিদারকে আমরা ভয় পাই না। ওই রকম আমার যদি এই সমস্ত জনগণ আমার পাশে থাকে, আমি এই জনগণকে নিয়ে, এই বয়স্ক যারা আমার বাবারা আছে তাদের পরামর্শ নিয়ে প্রত্যেক এলাকা আমি। দেখলেন প্রিয় দর্শক শ্রোতা, চিত্রনায়িকা মাহিয়া মায়ের সেই ভাইরাল ভিডিওটি। একজন যুবক কিন্তু তাকে বলতেছে যে আপনি তো একজন অভিনেতা মানুষ, কেন আপনি রাজনীতির মধ্যে ঢুকেছেন? এ নিয়ে নানা মানে বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে। যাই হোক, আপনারা ভিডিওটি দেখেছেন, আমি আর আলোচনা করতে চাচ্ছি না। এবার আমরা 5 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো
আর হ্যাঁ, ভিডিওর লাস্ট মুহূর্তে কিন্তু সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যে বিএনপির নেতাকর্মীরা অবশেষে সেনাবাহিনীর কাছে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করেছে। অবশ্যই ভিডিওটি আপনারা দেখে যাবেন। এবার আমরা ৫ নম্বরে বা ৫ম নম্বরে এমপি মমতাজ বা কণ্ঠশিল্পী মমতাজ যাই বলে না কেন, এমপি মমতাজের বোনরাই অবশেষে এমপি মমতাজের বিরুদ্ধে নির্বাচন করছে বা অন্যের হয়ে মাঠে প্রচারণা চালাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, কেন? তার বোনরা তো মূলত পক্ষে তার পক্ষেই প্রচারণা গাওয়ার কথা, কিন্তু কেন তার উল্টোটা করছে? রহস্য আছে না প্রিয় দর্শক? চলুন ভিডিওটি দেখি, তাহলেই বুঝতে পারবেন। এমপি হওয়ার পর আর বোনদের পরিচয় দেন না মমতাজ। সেই ক্ষোভেই মমতাজের প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার ৩ সৎ বোন রিহানা, জাহানারা ও শাহনাজ বেগম। বোনদের অভিযোগ, মমতাজ এমপি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা উপস্থিত হলেও তিনি তাদের সাথে অশোভন আচরণ করেন। এমনকি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও করেছেন তারা। আমরা একটা এমপির বোন হইয়া, মা দুই বাবা তো এক, আমরা তো অনেক রক্তের সম্পর্ক তো আমাদের, কিন্তু সে আমাদের জন্য আসলে আমরা খাই আছি না খাই আছি বা কি অবস্থায় আছি কখনো জিজ্ঞাসা করে নাই। আপনারাই দেখেন, আমি এই গড্ডার মধ্যে রান দেখাই, আমার এই রান বেরবো না, এই হেন্দে বেড়া দিব, আমার বাইরে বেরিয়ে দিব না, এটা রাস্তা দেয় নাই। আমাকে হুমকি আসছে, আমাদেরকে দেখে নিব, আমাদেরকে এটা করবো সেটা করবো। আমরা ওই যে টুলু সাপের ওইখানে গেছি, তারা সমর্থন দিচ্ছি, এর জন্য আর কি আমাদেরকে বাড়িঘর ভেঙে দিবে, মানে আমাদেরকে আর কি নির্যাতন করবো আর কি যদি এমপি হয়। সম্প্রতি এক নির্বাচনী সভায় মমতাজের ৩ সৎ বোন মমতাজকে সমর্থন না করে সমর্থন জানান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে। সভায় দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে ফুলের মালা পরিয়ে দেন তারা। কেন বোনকে ছেড়ে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানালো তারা, এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এলাকায়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখলেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওটি শেষ করব। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন এগিয়ে যাচ্ছে এবং যারা নির্বাচনে মানে নির্বাচন করতে যাচ্ছে তারা কিন্তু অত্যন্ত আমেজে আছে যে অতি দ্রুত নির্বাচন হয়ে যাবে, মানে ৭ই জানুয়ারি। কিন্তু এদিকে বিরোধী দলগুলো কিন্তু একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন নির্বাচন কোনোভাবেই না হয়। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে লিফলেট বিতরণ করছে বিএনপির নেতাকর্মীরা, নেতা এবং নেত্রীরা, এবং কি সাধারণ জনগণের কাছে লিফলেট বিতরণ করছে এটা আমরা দেখেছি। অবশেষে সেনাবাহিনীর হাতে লিফলেট বিতরণ করলেন। তারপরে কি হলো প্রিয় দর্শক, চলুন শেষ ভিডিওটি দেখে আসি। দাঁড়ান, ভিডিওটি দেখাবো যাবার আগে একটি কথা বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভাই, প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন সেই ভিডিওটিও দেখে আসি। এই মুহূর্তে নিপুণ রায় চৌধুরী কিন্তু সেনাবাহিনীর মাঝে লিফলেট বিতরণ করছেন নির্বাচন বর্জনের দাবিতে। জনগণের অধিকার যেন জনগণ প্রতিষ্ঠিত করতে পারে, আপনারা সহায়তা করবেন। এই নির্বাচন বর্জন করবেন, আপনারা দেশ রক্ষার জন্য জনগণের পাশে দাঁড়াবেন, আপনারা দেশ বাঁচাবেন, দেশ রক্ষা করবেন। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 6টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।